হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ভাইগটস্কির ওপর আমরা আলোচনা করব। তিনি কি তত্ত্ব দিয়েছেন, জেট ফ্রি জোন কি, স্ক্যাফোল্ডিংস কি, এমকেও কে বা কি, কে দিয়ে থাকে, এগুলো খায় না মাথায় দেয়, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা যতক্ষণই আমরা পড়াশোনা করবো, যতক্ষণই আমরা এই আলোচনাটা করব, একটু আনন্দের সাথে করব, কারণ আমরা জানি পড়া একটা খুবই বোরিং একটা বিষয়, সবাই বই পোকা হতে পারে না। তো আমাদের নিজের প্রয়োজনের তাগিদেই আমাদেরকে পড়তে হচ্ছে, বলতে পারি একদম বাধ্য হয়েই আমাদেরকে পড়তে হচ্ছে। তো আমরা কি করব না, একটু একটু করে থিওরি পড়বো এবং তার উপর সেই থিওরির উপর বেশ করে কী কী এমসিকিউ হতে পারে সেগুলো আলোচনা করব। আবার আমরা একটু থিওরি পড়বো এবং আবার আমরা কিন্তু এমসিকিউর মধ্যে চলে যাব। তো চলো, ভাইগটস্কি যিনি কিনা একটা থিওরি দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্বটিকে আমরা কী বলছি, সেই তত্ত্বটি হচ্ছে সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি। তো এটার উপর বেশ করে তিনি কী কী কথা বলছেন সেগুলো আজকে আমরা জানবো। দেখো, এখানে 1 নম্বরে আমি কি লিখেছি, ভাইগটস্কি ওয়াজ আ রাশিয়ান সাইকোলজিস্ট। আমি এখানে কি লিখেছি দেখো, বাংলা ইংলিশি দু ভাষাতেই আমি লিখেছি, বাইলিঙ্গুয়াল, এবং তোমরা যেটা সুবিধা সেরকমভাবে পড়বে। দেখো, ভাইগটস্কি ছিলেন কি একজন রুশিয়ান সাইকোলজি বা রাশিয়া তিনি মনোবিজ্ঞানী ছিলেন। 2 নম্বর দেখো লিখেছি আমি, হি ডেভেলপ দ্য থিওরি অফ সোশিও কালচার কগনিটিভ ডেভেলপমেন্ট। আমরা এর আগে হয়তো পড়েছি, পিঁয়াজের তত্ত্ব পড়েছি, যিনি কগনিটিভ ডেভেলপমেন্টের উপর তত্ত্ব দিয়েছেন। এবং এখন যার পড়ছি অর্থাৎ ভাইগটস্কি, তিনিও কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টেরই উপরে তত্ত্ব দিয়েছেন, কিন্তু কিসের উপর তিনি বেশি ফোকাস করেছেন বা জোর দিয়েছেন সেটা দেখো, সোশিও কালচারের উপর, অর্থাৎ সোশ্যাল বা সমাজ এবং সংস্কৃতির উপর তিনি সবথেকে বেশি জোর দিয়েছেন। তারপর দেখো 3 নম্বর, হি ফোকাস অন দ্য সোশিও কালচারাল অ্যাপ্রোচ টু লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে তিনি যে সোশ্যাল কালচারের মাধ্যমে, সোশিও কালচারের মাধ্যমে আমরা কীভাবে শিখবো, না আমরা সেখান থেকে কোন অ্যাপ্রোচটাকে তিনি জোর দিয়েছেন, না দেখো লার্নিং এবং ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ সোশিও কালচারের মাধ্যমে আমরা কী করবো, আমাদের যে শেখা এবং বিকাশ, এই শেখা এবং বিকাশ কিসের মাধ্যমে বেশি জোর দেওয়ার কথা তিনি বলেছেন, সোশ্যাল এবং কালচার বা সোশিও কালচারের উপর তিনি বেশি জোর দেওয়ার কথা তিনি বলেছেন। তারপর দেখো 4 নম্বর, হি ইজ নোন অ্যাজ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। যেহেতু তিনি সোশ্যাল কালচার এর উপরে বেশ করে তিনি তার তত্ত্বটি দিয়েছেন, সেই জন্য তিনি কী নামে পরিচিত, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বা সামাজিক গঠনবাদী বা নির্মিতিবাদ বা সামাজিক নির্মিতিবাদ নামে তিনি পরিচিত। দেখো, আমরা কিছু থিওরি পড়লাম, এবার দেখো আমরা একটু একটু করে যদি পড়ি এবং সেখান থেকে আমরা কিছু প্রশ্ন আমরা নিজেরা করে নিতে পারি, তখন তো সেই বিষয়টা পড়তেও আমাদের ভালো লাগবে এবং সেই বিষয়টাকে আমরা যতটা জ্ঞান অর্জন করবো বা শিখবো সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তো দেখো, ছোটো ছোটো পার্টে আমরা একটু করে থিওরি পড়বো এবং আমরা এমসিকিউ সলভ করবো। দেখো, 1 নম্বর প্রশ্ন কি লিখেছি, হু ইজ ল্যাব ভাইগটস্কি। তো ল্যাব ভাইগটস্কিকে, তিনি একজন রুশিয়ান সাইকোলজিস্ট, আমেরিকান এডুকেটর। 2 নম্বর দেখো, আমেরিকান এডুকেটর, তিনি সুইস ফিলোসফার, নাকি জার্মান সাইকোলজিস্ট। তো আমরা এখানে পড়লাম যে তিনি হলেন কিন্তু একজন রাশিয়ান সাইকোলজি বা রাশিয়ার তিনি মনোবিজ্ঞানী। দেখো, 2 নম্বর কী লিখেছি, হোয়াট ইজ ভাইগটস্কিস মোস্ট ফেমাস থিওরি। তো ভাইগটস্কি থিওরি আমরা কী বললাম, তার বিখ্যাত থিওরিটার নাম কি। 1 নম্বর দেখো, সোশিও কালচারাল থিওরি, 2 কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, 3 সোশ্যাল লার্নিং থিওরি, নাকি 4 ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে, সেটা দেখো সোশিও কালচারাল থিওরি। দেখো, এবার চলে আসি আমরা 3 নম্বর প্রশ্নে, হোয়াট ইজ ভাইগটস্কি নোন এজ। ভাইগটস্কি কী নামে পরিচিত, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, বি কগনিটিভ ডেভেলপার, 3 ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিস্ট, নাকি 4 সোশ্যাল লার্নিং থিওরিস্ট। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সেটা হলো দেখো সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তাহলে তিনি একজন কি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। দেখো, আমরা এতক্ষণ আমরা কী পড়লাম, একটু থিওরি পড়লাম এবং একটু আমরা এমসিকিউ করে নিলাম। যতটা আমি থিওরি পড়ছি তার উপর বেশ করে কিন্তু আমি এমসিকিউ পড়ি, বাইরে কিন্তু যাইনি। বাইরে যাব যখন আমাদের এই বিষয়টা আমরা 2-3 বার 4 বার পড়ে নেব, ভালো জ্ঞান অর্জন হয়ে যাবে, তারপর কিন্তু এর বাইরে থেকে আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। তো দেখো, তিনি এখানে কি লিখেছেন, আমি লিখেছি কি, যে 3 ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ভাইগটস্কি থিওরি। তাহলে ভাইগটস্কি তার যে থিওরিটা দিয়েছেন, সোশিও কালচার যে থিওরিটা দিয়েছেন, তার উপর বেশ করে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুত্বপূর্ণ দিকের কথা বলছেন। কি একটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া, 2 কালচার বা সংস্কৃতি, এবং 3 দেখো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে আমরা বলতে পারি এটাকে কীভাবে আমরা মনে রাখবো। দেখো, এস ফর সোশ্যাল, আমরা সোশ্যাল ইন্টারাকশন বুঝবো বা মনে রাখবো। সি ফর কালচারকে আমরা মনে রাখবো এবং এল ফর আমরা ল্যাঙ্গুয়েজকে মনে রাখবো। SCL মনে রাখবে, বা তিনি যে 3টে অ্যাসপেক্টস বা দিকের কথা বলেছেন, তো সেটাকে আমরা SCL দ্বারা মনে রাখবো। এবং এস ফর আমরা বলবো সোশ্যাল ইন্টারাকশন, সি ফর কালচার এবং এল ফর ল্যাঙ্গুয়েজ।
দেখো, সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া আমরা কীভাবে বুঝবো, কোন কোন পয়েন্টগুলো এর মধ্যে পড়বে আমি একটু আলোচনা করব। দেখো, এর মধ্যে কী পড়ছে, কোলাবোরেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিখন। দেখো, এখানে কি আমি লিখেছি যে এই যে কোলাবোরেটিভ লার্নিং কেন এটা সোশ্যাল ইন্টারাকশনের সাথে যুক্ত, কারণ লার্নিং, যে কোনো লার্নিংয়ে কিন্তু বা যে কোনো শেখায়, যে কোনো কিছু আমরা যা শিখছি সেটা কিন্তু একটা কোলাবোরেটিভ একটা প্রসেস বা সহযোগিতার একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আমরা কিন্তু একা একা সব কিছু শিখতে পারি না, তার জন্য আমাদের টিচারের হেল্প লেগে থাকে, তার জন্য আমাদের কোনো সময় বাবা মার হেল্প লেগে থাকে, কোনো সময় কিন্তু আমাদের বন্ধুদেরও হেল্প লেগে থাকে। আমরা হয়তো টিচারে কীভাবে বলছেন বুঝতে পারলাম না, অথচ আমার বন্ধু সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে, তো বন্ধুকে বললাম যে এইটা আমাকে ভালো একটু বুঝিয়ে দে, তো বন্ধু বুঝিয়ে দিল এবং আমরা সেটা কিন্তু, অর্থাৎ টিচারকে বলতেও ভয় লাগে, কারণ ভয় পাই আমরা, কারণ তিনি যদি বকা দেন আমাদেরকে, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধু যেটা বুঝিয়ে দিল সেটা কিন্তু খুব সহজে আমরা বুঝে উঠতে পারি। এবং এই যে কোলাবোরেটিভ লার্নিং, এটা কার মধ্যে হবে বলো তো, এটা হবে কিন্তু লার্নার এবং এমকেও বলতে কি, যে আমি এমকেও বলছি এটা কি, আমি স্ক্যাফোল্ডিং বলবো এটাই বাকি, আমি জেডপিডি বলবো এটাই বাকি, তো এগুলো আমরা একটু পরে গিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তো ল্যাঙ্গুয়েজ এবং এই যে আমরা যেটা শিখছি কোলাবোরেটিভ যে লার্নিংটা হবে, এটা কার মধ্যে হবে, এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স, অর্থাৎ যিনি এই বিষয়টা বেশি জানবেন, আমি যতটা জানি তার থেকেও তিনি বেশি জানবেন। এবং এমকেও কিন্তু যে কেউ হতে পারে না, এমকেও তিনিই হবেন যে সেই বিষয়টার সম্বন্ধে যার যথেষ্ট বেশি জ্ঞান রয়েছে। তো এটা কিন্তু হবে, এই কোলাবোরেটিভ লার্নিংটা হবে লার্নারের মধ্যে এবং এমকেওর মধ্যে কিন্তু হয়ে থাকে। দেখো 2 নম্বর, ডায়ালগ অ্যান্ড ডিসকাশন, সংলাপ এবং আলোচনা। ডায়ালগ এবং ডিসকাশন কি বলছে এখানে, এই যে আমরা যে সোশ্যাল ইন্টারাকশন করছি বা সামাজিক যে মিথস্ক্রিয়া করছি, এখানে কি হয়, একে অপরের সাথে আমরা যে আলোচনা করছি, কথাবার্তা বলছি, বন্ধু কি বুঝতে পারলো, একটা ক্লাস শেষ হলো, আমি টিচারের কথাটা বুঝতে পারলাম না, এবার 2 বন্ধুর মধ্যে আলোচনা করছি, টিচার এটা বলেছেন, এটা কথার অর্থ হচ্ছে এটা, এই যে আমরা দুজনের মধ্যে আমরা কি করছি, আলোচনা করার ফলে আমাদের জ্ঞানের আদান প্রদান করছে, আমি যেটা জানি না আমার বন্ধুর কাছে সেটা জানার পরে আমার জ্ঞানের গঠন করছে, এটাকেই বলা হচ্ছে। 3 নম্বর দেখো, গাইডেড লার্নিং বা নির্দেশিত শিক্ষা। গাইডেড লার্নিং কে দেবে, যে গাইড করবেন যিনি জানবেন বেশি, যার সেই বিষয়টার সম্বন্ধে বেশি অভিজ্ঞতা রয়েছে, তিনি এই বিষয়টা আমাদেরকে জানাবেন, এবং তিনি হলেন কে এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স। এবং দেখো, অর্থাৎ এই যে গাইডেড লার্নিংটা কে দেবেন, ইনি এটা দেবেন কিন্তু এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স। এবং এই যে আমি বলছি এবার, এবং তিনি কিসের মাধ্যমে দেবেন, এই যে তিনি গাইড যে আমাদের করবেন, তো এটা কিছু একটা তার মধ্যে তো থাকবে যার থ্রু আমাদের গাইড করবে, সেটা কী করবেন, স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে গাইড করবেন। স্ক্যাফোল্ডিং কি, স্ক্যাফোল্ডিং হচ্ছে টেম্পোরারি হেল্প মানে কি, একটুখানি সাহায্য করা বা সেই সময়টুকুর জন্য সাহায্য করা, পরে আর তাকে সাহায্য করবো না, এমন নয় যে আমি কেউ একটা বাচ্চাটা অঙ্ক করতে পারলো না বা একটা ইংরেজি পড়তে পারলাম, তাকে পুরোটাই শুনিয়ে দিলাম বা তাকে অঙ্কটা করে দিলাম, এটা কিন্তু হলো না, তাকে শেখানো ঠিক প্রসেস হলো না, তাকে সে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটাতে আমাকে একটু হেল্প করা, সে কীভাবে বুঝতে পারবে, সেটা কোনো ক্লু হতে পারে, কোনো হিন্টস হতে পারে, কোনো জেস্টার মানে কোনো অঙ্গভঙ্গির মাধ্যম হতে পারে, সে যে কী রকম হেল্প লাগে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং সেখানে আমাদেরকে সেরকম আমাকে হেল্প করতে হবে। এবার দেখো, তারপর দেখো ফিডব্যাক দিয়েছে, তারপর ফিডব্যাক দিতে পারি আমরা, তাকে সাপোর্ট করতে পারি, এইভাবে তিনি কিন্তু গাইড করবেন। এরপর দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা যেটাকে আমরা বলছি ZPD। তো এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলছি আমরা, এদের জেড মিনস কি, জেড মিনস অর্থাৎ জোন, অর্থাৎ আমি কতটা, অর্থাৎ এরিয়া অফ লার্নিং পোটেন্সিয়ালকে বোঝাচ্ছে, অর্থাৎ শেখার সম্ভাবনা কতটা পর্যন্ত, কতটা এরিয়া পর্যন্ত, কতটা জায়গা, আমি যদি এতটা শিখতে পারলাম না, আমি এতটা শিখবো, অর্থাৎ শেখার না এতটা শিখবো, তো আমার শেখার এরিয়া কতটা, সেই সম্ভাবনাটাকে বোঝাচ্ছে জেড ফর জোন দ্বারা। এবার দেখো প্রক্সিমাল, পি ফর প্রক্সিমাল বলতে কি বোঝাচ্ছে, যে নিয়ার অর নেক্সট টু, অর্থাৎ আমি আমার কারেন্ট লেভেল, দেখো আমি হয়তো এখানে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে আমাকে একজন স্ক্যাফোল্ডিং দিলেন, যিনি সেই বিষয়টা সম্বন্ধে জানেন, আমাকে যেতে হবে এই জায়গাটা এবং এটা হচ্ছে আমার গোল। এবার তিনি আমাকে হেল্প দিলেন এবং হেল্প করার ফলে যে আমি যেখানে দিলাম আমার কারেন্ট লেভেল থেকে, এটা আমার কারেন্ট লেভেল, এখানে আমি ছিলাম, আমি পারছিলাম না সেই অঙ্কটা করতে, এবং আমাকে ইনি স্ক্যাফোল্ডিং দিলেন কেউ, এবং স্ক্যাফোল্ডিং দেওয়ার ফলে কি হলো, আমি এই জায়গাটায় কিন্তু পৌঁছে গেলাম। এই যে আমি আমার কীভাবে পৌঁছলাম, সেখানটা আমি জ্ঞান অর্জন করলাম, আমার সেই বিষয়টার প্রতি বোধ হলো, আমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারলাম, তারপর আমার কারেন্ট লেভেল থেকে আমি আমার গোল ওরিয়েন্টেডে যেটা ছিল সেই লক্ষ্যে আমি পৌঁছালাম। তো সেটা হয়ে গেল প্রক্সিমাল। এবার আসি ডি ফর ডেভেলপমেন্ট। এবার কি হলো, আমি যে ওখানে পৌঁছলাম, আমার কি হলো, আমি একটা জিনিস পারছিলাম না, সেখানে আমাকে একজন এসে হেল্প করলো এবং সেখান থেকে আমি আমার লক্ষ্যে গিয়ে পৌঁছলাম। তার মানে কি হলো, আমার বিকাশ ঘটলো, আমার গ্রোথ হলো, আমার মধ্যে ইমপ্রুভমেন্ট ঘটলো, এবং আমি যে বেসিক লেভেল থেকে ছিলাম, আমি বেসিক যে জায়গাটাকে ছিলাম, সেই বেসিক জায়গার থেকে কিন্তু আমি অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি পৌঁছালাম। তো এটাকেই বলা হচ্ছে কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট।
দেখো, এবার আমরা চলে আসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। তো ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা সেন্ট্রাল রোল প্লে করে। সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা ধরো কেউ কেউ আমরা কী বলবো, এবং এই যে আমরা সোশ্যাল ইন্টারাকশন করছি ভাষার থ্রু, এবং এটা কি করে আমাদের ফেসিলিটেট করছে বা সুবিধা দিচ্ছে কিছু না কমিউনিকেশন করতে, নলেজ নলেজ কনস্ট্রাক্ট করতে, একজনের থেকে একজনের মধ্যে জ্ঞান ট্রান্সফার করতে কিন্তু আমাদের হেল্প করছে। ভাষার মাধ্যমে কিন্তু আমরা ভাবের আদান প্রদান করে থাকি, অন্যের কথা আমরা বুঝে থাকি, আমার কথাটাকে আমি বোঝাতে পারি। তো এটা গেল। এবার দেখো শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং। শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং কাকে বলবো? যেখানে আমি যে এই যে তোমাদের সাথে আলোচনা করছি ভাইগজকি, তো এখান থেকে ভাইগজকি আলোচনা করার আগে আমাকে কি হয়েছে, আমাকে অনেকগুলো বই ঘাঁটতে হয়েছে, আমি আমার টিচারের কাছ থেকে কিছুটা জেনেছি, তারপর আমি একটু ইন্টারনেট ঘেঁটেছি। তো এই এত কিছু করে তারপর কিন্তু আমি এই পিডিএফটা বানিয়েছি বা তোমাদের সাথে আলোচনা করছি। তো এই যে আমি যতটা জ্ঞান অর্জন করেছি বা যতটা আমি বোঝার ক্ষমতা বা বোধটা আমি নিয়েছি আমার মধ্যে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং সেটাকে কিন্তু আমরা বলছি, এবং সেটাতে কিন্তু শেয়ার করার ফলে কি হচ্ছে, এবং এই যে আমি এটা শেয়ার করছি, এটা কিন্তু যা খুশি তাই বলে শেয়ার করছি, এবার তার একটা অর্থ থাকবে, তার একটা বোধ থাকবে, তার সেখান থেকে আমি কিন্তু জ্ঞান অর্জন করতে পারবো, এবং সেটাই হচ্ছে কিন্তু শেয়ার আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো অ্যাক্টিভ লার্নিং। আমরা কোনো যে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষা যেখানে কী করা হবে না লার্নিং বাই ডুইং করা হবে, যেখানে বাচ্চা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। আমরা যেটাই শিখি না কেন, ধরো আমি কম্পিউটার শিখবো, তো কম্পিউটার আমাকে কেউ একজন মুখের সামনে এসে দাঁড়িয়ে বলে যাবে, আমি চুপ করে এসে বসে থাকবো যে এটা করতে হয় সেটা করতে, তাহলে কিন্তু শিখবো না। আমাকে সেটা কিন্তু হাতে কলমে শিখতে, কীভাবে টাইপ করতে হয় আমাকে দেখতে হবে অক্ষরগুলো, কারণ সব সাজানো গোছানো থাকে না, একটা এ থাকে, তারপরে বি থাকে না, তো ডি থাকে, এরকমভাবে সাজানো থাকে। তো আমাকে সেই জিনিসটা শিখতে গেলে সেখানে পার্টিসিপেট করতে হবে, সেখানে আমার ইনভলভমেন্ট ঘটাতে হবে, এবং তার ফলে কিন্তু আমার সোশ্যাল ইন্টারাকশন হবে, সেখান থেকে আমাদের জ্ঞানের বিকাশ করবে, এবং এভাবে কিন্তু কোলাবোরেটিভ লার্নিং হবে। 8 নম্বর দেখো কনটেক্সচুয়াল লার্নিং বা প্রাসঙ্গিক শিক্ষা। এই যে কনটেক্সচুয়াল লার্নিং প্রাসঙ্গিক শিক্ষা কি, এটা কি হলো না, এটা দেখো এটা হচ্ছে এমন একটা পরিবেশ ক্রিয়েট করা বা এমন একটা সিচুয়েশনে ক্রিয়েট করা, যেটা কিন্তু প্রাসঙ্গিক কোনো একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে লিঙ্ক করে, কনটেক্সট অর্থাৎ প্রাসঙ্গিক মানে কি, একটা বিষয় পড়ছি তার সাথে একটা লিঙ্ক করে যে পড়ানো। ধরো আমি ইতিহাস পড়ছি, ইতিহাস পড়তে গিয়ে আমি দেখছি যে বাবরের আমলে বলো, মুঘল আমলে বলো, বা সুলতান আমলে যারা আমরা পড়েছি ইতিহাস, তো সেখান থেকে অনেক কিছু কিন্তু তৈরি হয়েছে। যেমন আগ্রা তাজমহল তৈরি হয়েছে, তারপরে গোল গম্বুজ যেটা তৈরি হয়েছে, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, মুর্শিদাবাদ রয়েছে, আগ্রা রয়েছে, এইসব অনেক কিছু হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, সেই সম্বন্ধে আমরা জেনেছি শুধুমাত্র, বইয়ে ছবি দেখেছি। কিন্তু যদি সেই জায়গাগুলোতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হলো, এবং সেখানে তারা কী করে ডিরেক্টলি লিঙ্ক করতে পারলো যে তারা যেটা বইয়ে পড়েছে, এবং আগেকার অতীতে কেমন ছিল এই জায়গাগুলো, কেমন তাদের যে কারুকার্য, সেই সময়কার দিনে যে তারা যে কত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে, এখনও সেই জিনিসগুলো এতটাই ভালোভাবে আছে যে মানুষও সেগুলো দেখার জন্য সেখানে যাচ্ছে, এবং হিস্টোরিক্যাল প্লেসে কিন্তু পরিণত হয়েছে। তো এই যে বিষয়গুলো অর্থাৎ রিয়েল লাইফের সাথে কানেক্ট করে এনগেজ করে পড়ানো, যাতে বাচ্চাদের যে শেখানোর প্রসেসটা কিন্তু এফেক্টিভ হয়। তো এটাই বলা প্রাসঙ্গিক শিক্ষার অর্থ কিন্তু এটাকেই বোঝানো হয়েছে। দেখো এবার আমরা কালচার বা সংস্কৃতির মধ্যে কী পড়ছি একটু জেনে নেব। দেখো কালচার এবং সংস্কৃতির মধ্যে পড়ছে সোশ্যাল নর্ম বা সামাজিক নিয়ম। সামাজিক নিয়ম কি, যে নিয়মগুলো কিন্তু কোনো বই খাতায় কোথাও লেখা নেই, যেগুলো মানুষই তৈরি করেছে, এবং একটা গ্রুপের মানুষ কিন্তু এটা তৈরি করেছে, এবং তাদের দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে, সেটাকে আমরা বলছি সোশ্যাল নর্মস। দেখো তারপর 2 নম্বর ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসিভিটি, অর্থাৎ বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি। তো দেখবে এই যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বলছি, এখানে কি রয়েছে, মানে আমরা যে মানুষগুলো আছি, আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, বা আমার দিদিরা আছে, সবাই কিন্তু একটা বাড়ির মধ্যে মানুষ হলেও, অর্থাৎ একটা বাড়িতেই তারা লালন পালন একসাথে হলেও, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, একে অন্যের জন্য থেকে আলাদা। কারোর মধ্যে কোনো গুণ বেশি আছে, তো কারোর মধ্যে অন্য গুণটা কম আছে। সে হয়তো আঁকতে ভালো পারে, তো অন্যজন পড়াতে ভালো, অন্যজন নাচ করতে ভালো, তো অন্যজন আঁকাতে ভালো, এইরকম সবার মধ্যে কিছু না কিছু বৈচিত্র্য রয়েছে। তো এই যে বৈচিত্র্যগুলো রয়েছে, সেই বৈচিত্র্যগুলোকে আমাদের কিন্তু রেসপেক্ট করতে হবে, সেই বৈচিত্র্যগুলোর মধ্যে আমাদের অন্তর্ভুক্তি ঘটাতে হবে, এবং তাদের মধ্যে, এবং এগুলোর মধ্যে ইউনিকনেস রয়েছে বা নতুনত্ব কিছু রয়েছে, সেগুলোকে আমাদের কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা বোঝানো হয়েছে। 3 নম্বর দেখো কনটেক্সট অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ এবং প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতার উপর বেশ করেছে পরিবেশকে যে দেখানো, সেটার কথা বলা হয়েছে।
দেখো এর মধ্যে কি হচ্ছে না, এর মধ্যে ইনক্লুড কী রয়েছে যে এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু ফিজিক্যাল এবং কারণ আমরা জানি পরিবেশ একটা পরিবেশ কি, দেখো একটা পরিবেশ যেমন হবে কিন্তু সেরকম কিন্তু একটা মানুষকে বা একটা বাচ্চাকে কিন্তু বাড়তে সাহায্য করে। তার যদি শেখার একটা বাচ্চা, একটা গরিব ঘর যেমন বাচ্চা, সে সেরকম পরিবেশ পাচ্ছে না যে সে বেড়ে উঠবে বা তার যে বুদ্ধির বিকাশ সেরকমভাবে কিন্তু হয় না, কারণ সে সেরকম বই খাতা পাচ্ছে না বা তার বাবা মার কাছে দেখে কোনো হেল্পও পাচ্ছে না। অপরদিকে দেখবে তার বুদ্ধি থাকা সত্ত্বেও সে কিন্তু এসবগুলো পাচ্ছে না। অপরদিকে দেখবে কোনো একজন হয়তো তাদের আর্থিক অবস্থা ভালো, সেখান থেকে তার বাচ্চাকে 3-4টে টিউশন দিয়ে দিচ্ছে, বাবা মা না পারলেও 3-4টে টিউশন দিয়ে দিচ্ছে। সেখান থেকে কিন্তু তার বাচ্চার এই যে পার্থক্য হচ্ছে একটা বড়লোক বাড়ির ছেলের সাথে একটা গরিব বাড়ির ছেলের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু পরিবেশ কিন্তু এই পার্থক্যটা করছে। তো এখানে কি শেখানো হয় যে সোশ্যাল এনভায়রনমেন্ট এবং আমাদের যে ফিজিক্যাল বা শারীরিক যে এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। 4 নম্বর দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজের মধ্যে এবং কমিউনিকেশনের মধ্যে কী পড়ছে, এখানে কিন্তু বিভিন্ন ভাষা পড়ছে, উপভাষা পড়ছে এবং উপভাষা বা আমাদের যে স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষাগুলো পড়ছে, এগুলোর মধ্যে কিন্তু কমিউনিকেশনে কিন্তু আমাদেরকে হেল্প করছে। 5 নম্বর দেখো ট্র্যাডিশন অ্যান্ড কাস্টমস, অর্থাৎ ঐতিহ্য এবং প্রথা, অর্থাৎ প্রজন্ম ধরে অর্থাৎ যুগ যুগ ধরে যে ঐতিহ্য বা অভ্যাস চলে আসে সেই নিয়মগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা, এগুলো কিন্তু হচ্ছে ট্র্যাডিশন এবং কাস্টমের মধ্যে। দেখো এবার আমরা চলে আসি ভাষাকে টুলস ফর থট। দেখো ভাষাকে ল্যাঙ্গুয়েজের ভাষাকে কিন্তু ভাইগর্সকি টুল হিসাবে দেখেছেন, এমন একটা টুল যেটা কিন্তু আমাদের ভাবের আদান প্রদান কমিউনিকেশনে আমাদেরকে হেল্প করছে। দেখো 1 নাম্বার টুলস ফর থট, অর্থাৎ চিন্তার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাষাকে। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা টুল যেটা কী করছে না, আমাদের শেপ দিচ্ছে বা আকার দিচ্ছে। কী শেপ বা আকার দিচ্ছে না, আমরা যে কোনো কিছু চিন্তার মাধ্যমে আমরা কোনো কিছু চিন্তা করছি, সেই চিন্তাটা কোনো ওয়ার্ডের মাধ্যমে হতে পারে, কোনো কনসেপ্টের মাধ্যমে হতে পারে, কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার হতে পারে। এই যে আমরা যে চিন্তা করছি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় যে ভাষা রয়েছে সেটাকে আমাদেরকে ভাষায় প্রকাশ করতে সাহায্য করছে। তারপর দেখো আর 2 নম্বর দিয়েছে মেডিয়েটস লার্নিং, অর্থাৎ মেডিয়েটস বলতে বা শেখার মধ্যস্থকার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাষাকে। তো ভাষা কিনা একটা সেন্ট্রাল রোল প্লে করছে কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা আমাদেরকে গাইড করছে আমাদের থিঙ্কিংকে গাইড, আমরা যেটা চিন্তা করছি, আমরা যেটা বোঝার চেষ্টা করছি, আন্ডারস্ট্যান্ডিং করছি, এগুলো গাইড করছে, আমাদের ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করছে আমাদেরকে। তারপর দেখো সোশ্যাল কনস্ট্রাক্ট বা সামাজিক গঠন, যেটাকে আমরা কী বলছি, ভাষা হচ্ছে কিন্তু সোশ্যাল কনস্ট্রাক্ট, যা কিনা আমাদের যেটা আমাদের ডেভেলপমেন্ট কিসের ঘটছে, ইন্টারাকশনের মাধ্যমে। ভাষা হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট বা সামাজিক একটা গঠন, যেটা আমাদের কিসের ডেভেলপমেন্ট ঘটাচ্ছে না, ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু এই ভাষার ডেভেলপমেন্ট ঘটছে। আমরা একে অপরের সাথে আলোচনা করছি, নিজের মনে ভাব প্রকাশ করতে পারছি, বোঝাতে পারছি, অন্যের মনের কথা আমরা বুঝতে পারছি এবং আমরা কিন্তু সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এই এবার দেখো 4 নাম্বার সিম্বলিক রিপ্রেজেন্টেশন বা প্রতীকী উপস্থাপন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে কি, যে কোনো ভাষাকে আমরা কোনো কিছুকে আমরা ভাষাকে আমরা সিম্বলের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি, কোনো জেস্টারের মাধ্যমে জেস্টার মানে অঙ্গভঙ্গির মাধ্যমে, কোনো বর্ণনার মাধ্যমে আমরা বা কোনো ছবি দেখিয়ে, সেটা কোনো আইডিয়া আমাদের মধ্যে যে আইডিয়াটা রয়েছে, যে কনসেপ্টটা রয়েছে, সেটা কোনো আমরা ছবির মাধ্যমে কোনো আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। 5 নাম্বার দেখো ডেভেলপস থ্রু ইন্টারাকশন। থ্রু ইন্টারাকশন মানে কি, আমাদের যে ভাষা এটা কিসের মাধ্যমে ডেভেলপমেন্ট করছে, তাই না ভাষা ইন্টারাকশনের মাধ্যমে, একে অপরের সাথে আলাপচারিতার মাধ্যমে কিন্তু ভাষার বিকাশ ঘটছে। তারপর দেখো ইনফ্লুয়েন্স কগনিশন, অর্থাৎ জ্ঞানকে আমাদের ভাষা কী করছে, জ্ঞানকে প্রভাবিত করছে। কীভাবে আমাদের জ্ঞানকে প্রভাবিত করছে, দেখো ভাষা আমাদের কগনিশন বা আমাদের যে মস্তিষ্ক প্রসূত যে জ্ঞান বা কগনিশনকে মানে মস্তিষ্ক প্রসূত প্রজ্ঞাকে বোঝানো হয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে কি পারসেপশন রয়েছে। আমরা পারসেপশন বলতে কী বোঝাচ্ছে, যে আমরা কোনো কিছুতে কতটা আমরা বুঝতে পারলাম, কতটা আমরা বুঝতে পারলাম বা বোঝার যে ক্ষমতা, উপলব্ধি করার ক্ষমতা, সেটাকে আমরা পারসেপশন বলছি। তারপর অ্যাটেনশন, কোনো কিছুকে আমরা মাথার মধ্যে কোনো কিছুকে আমরা কতটা আমরা ধারণ করে রাখতে পারছি বা অ্যাটেনশন বলতে যে কতটা মনোযোগ দিয়ে সেই জিনিসটাকে আমরা নোটিস করতে পারছি বা শেখার যে শিখতে পারছি। মেমোরি, অর্থাৎ মেমোরির দ্বারা কী বোঝানো হয়েছে, মেমোরির মাধ্যমে অর্থাৎ কোনো জিনিসকে আমরা আমাদের স্মৃতিতে বা আমাদের মস্তিষ্কে কতক্ষণ দ্বারা সেই প্রক্রিয়াটাকে আমরা ধরে রাখতে পারছি। আমরা যে প্রবলেম সলভিং করছি সেটা কিন্তু আমাদের কগনিশনের জন্য, বা সেটাতে কিন্তু আমাদের ভাষায় কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স ঘটাচ্ছে। কোনো কিছু আমাদের মেমোরিতে কোনো ধারণ করে রাখতে, কোনো জিনিসের উপর আমরা কতটা আমরা মনোযোগ দিতে পারছি, কোনো জিনিসটাকে আমরা কীভাবে আমরা সলভ করতে পারছি, কোনো সমস্যাকে আমরা কীভাবে সমস্যার সমাধান করতে পারছি, এগুলো কিন্তু আমাদের কগনিশনে আমাদের যে কগনিশনে ইনফ্লুয়েন্স ঘটাচ্ছে বা কগনিশনকে আমাদের প্রভাবিত করছে কি না ভাষা।
দেখো এবার আমরা কিছুটা থিওরি পড়লাম, এবার এখান থেকে আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্ন আলোচনা করব। দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ কালচার ইন ভাইগটস্কি সোশ্যাল কালচার কনস্ট্রাকটিভিট অ্যাপ্রোচ। তো কি বলছে যে ভাইগটস্কি সামাজিক গঠনবাদী তত্ত্বে সংস্কৃত মানে কালচার বা সংস্কৃতির ভূমিকা কী, ভূমিকাটা কেমন রয়েছে, মাইনর রোল খুব কম ভূমিকা রয়েছে, সেন্ট্রাল রোল মানে মুখ্য ভূমিকা পালন করছে, নো রোল কোনো ভূমিকা নেই, আর 4 নম্বর দেখো আনক্লিয়ার রোল মানে অস্পষ্ট কোনো ভূমিকা পালন করছে। তো আমরা জানি ভাইগটস্কি মেনলি জোর দিয়েছেন SCL, এস ফর কি, এস ফর হচ্ছে সোশ্যাল, সি ফর কি, সি ফর হচ্ছে কালচার, এবং এল ফর কি ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিন্তু যেহেতু এখানে কিন্তু একটা সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভূমিকা কিন্তু পালন করছে। দেখো, হাউ ডু লার্নার্স কনস্ট্রাক্ট নলেজ অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। তো ভাইগটস্কির মতে যে শিক্ষার্থীরা কীভাবে তাদের জ্ঞানের গঠন করে থাকে, যে দেখো থ্রু ইন্ডিভিজুয়াল এফোর্টস মানে একা একা কি শিখে নেয়, নাকি থ্রু সোশ্যাল ইন্টারাকশন এবং ল্যাঙ্গুয়েজে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যালি ইন্টারাকশন করে এবং ভাষার মাধ্যমে কি শিখে নেয়। 3 নাম্বার থ্রু অবজারভেশন অ্যান্ড ইমিটেশন, অবজারভেশন কোনো কিছুকে পর্যবেক্ষণ করলো এবং নকল করলো, ইমিটেশন মানে নকল করা, অনুকরণ করা, সেটার মাধ্যমে কি শিখছে, নাকি থ্রু ট্রায়াল এবং এটা নাকি ভুল এবং ত্রুটির মাধ্যমে শিখছে। তো আমরা জানি এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে, তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে সেটা দেখো থ্রু সোশ্যাল ইন্টারাকশন এবং ল্যাঙ্গুয়েজ বা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, হোয়াট is the important of language in Vygotsky social constructivist approach। তো ভাইগটস্কি যে সামাজিক নির্মিতিবাদ গঠন পদ্ধতি দিয়েছেন সেখানে ভাষার গুরুত্ব কী, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আমরা কালচারের গুরুত্ব দেখলাম, এবার ভাষার গুরুত্ব কী। তো দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ বাই প্রোডাক্ট অফ নলেজ কনস্ট্রাকশন। তো ভাষা জ্ঞান নির্মাণে একটা উপজাত একটা প্রোডাক্ট বলতে পারি বা বাই প্রোডাক্ট একটা বলতে পারি। দেখো, আমি বাই প্রোডাক্ট বলতে কী বোঝাই, যে বাই প্রোডাক্ট লেখা হয়েছে, তো বাই প্রোডাক্ট বলতে কী বোঝানো হয়েছে আমি একটু বলি। বাই প্রোডাক্ট হলো যে কোনো কিছু এক্সট্রা বা বেঁচে যাওয়া, কিছু মেন প্রোডাক্ট থেকে কিছু বেঁচে যাওয়া। যেমন ধরো দুপুরবেলা আমি মাংস রান্না করেছি, তো দেখবে আমাদের কি হয়, নর্মালি আমরা মাছ ডিম রান্না করি বা অন্য কিছু সবজি রান্না করি, সেটা কিন্তু থেকে যায় না মানে বেঁচে যায় না, কিন্তু মাংস রান্না করলে কিন্তু সেটা বেঁচে যায়, কেন, কারণ রাত্রিতে হয়ে যাবে। তো সেই জন্যই এখানে যে বাই প্রোডাক্ট হচ্ছে কিন্তু মাংসটা, যেটা আমার মেন যে জিনিস, ওই মাংসটা দুপুরে রান্না করছি সেটা কিন্তু রাতের জন্য, অর্থাৎ এক্সট্রা যেটা থেকে যাচ্ছে আমি রাতের জন্য আমি রেখে দিচ্ছি, অর্থাৎ মেন জিনিসটা থেকে কিছু এক্সট্রা থেকে যাওয়া, সেই এক্সট্রা কিছু ঘটে যাওয়া সেটাকে বা থেকে যাওয়া সেটাকে কিন্তু বলা হচ্ছে বাই প্রোডাক্ট। তো তারপর দেখো ল্যাঙ্গুয়েজ প্লে আ সেন্ট্রাল রোল ইন নলেজ কনস্ট্রাকশন। তো ভাষা আমাদের কী করে, আমাদের একটা ভাষা জ্ঞান আমাদের কী করে না, একটা জ্ঞান গঠনে ভাষাটা কেন্দ্র ভূমিকা পালন করে। তারপর দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ নট ইম্পর্টেন্ট ইন নলেজ কনস্ট্রাকশন, ভাষার কোনো দরকার নেই আমাদের জ্ঞানের গঠনের ক্ষেত্রে। তারপর দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ অনলি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন, ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগেরই, অনলি জিনিসটা কিন্তু খুব খারাপ, কারণ অনলি শুধুমাত্র ভাষায় কি দরকার, আরও কি কিছু দরকার নেই। তো দেখো আমাদের এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে সেটা, আমাদের এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্লে আ সেন্ট্রাল রোল ইন নলেজ কনস্ট্রাকশন। দেখো, তারপরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। তো ভাইগটস্কিতে ভাষার প্রাথমিক কাজ কী। তো দেখো, টু এক্সপ্রেস ইমোশনকে প্রকাশ করা বা আবেগকে প্রকাশ করা, টু কমিউনিকেট আইডিয়া বা আমাদের যে ধারণাটা রয়েছে সেটাকে তার মধ্যে যোগাযোগ করা, টু থিঙ্ক অ্যান্ড সলভ প্রবলেম, তো কোনো কিছুকে চিন্তা করা এবং সমস্যার সমাধান করা, নাকি টু মেমোরাইজ ইনফরমেশন, কোনো তথ্য মুখস্থ করা। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দেখো আমাদের অপশান সি, অর্থাৎ দেখো এক্ষেত্রে সঠিক উত্তর সেটা হয়ে যাবে দেখো টু থিঙ্ক অ্যান্ড সলভ প্রবলেম। দেখো পরের প্রশ্ন, ভাইগটস্কি বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল ফর। তো ভাইগটস্কি বিশ্বাস করতে যে ল্যাঙ্গুয়েজ হলো বা ভাষা হতে একটা হাতিয়ার, অনলি কমিউনিকেটিভ, দেখো এখানে আবার অনলি আছে, অনলি কমিউনিকেটিভ উইথ আদার্স, অনলি এক্সপ্রেসিং ওয়ান সেলফ, শেপিং থট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং কগনিশন, নাকি 4 নম্বর অনলি লার্নিং নিউ ইনফরমেশন। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হবে দেখো যে শেপিং আওয়ার থট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং কগনিশন। দেখো তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াজ ডিড ভাইগটস্কি ফোকাস অন হিজ রিসার্চ। তো ভাইগটস্কি তিনি যে চিন্তা ভাবনা করেছেন সেখানে তিনি কোন কোন ক্ষেত্রের উপর ফোকাস করেছেন। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশনের উপরে, কালচার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, 3 নম্বর ল্যাঙ্গুয়েজ কালচার এবং সোশ্যাল, নাকি 4 নম্বর অনলি কগনিটিভ ডেভেলপমেন্ট। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হবে দেখো ল্যাঙ্গুয়েজ কালচার এবং সোশ্যাল ইন্টারাকশন।
দেখো এবার আমরা কিছু এমসিকিউ করলাম, আবার আমরা থিওরিতে এবার চলে আসবো। দেখো ভাইগর্সকি আইডেন্টিফাই, দেখো ভাইগর্সকি আইডেন্টিফাইড ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাইগর্সকি আইডেন্টিফাই 3 ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 3টি তিনি ভাষাকে তিনি আইডেন্টিফাই করেছেন। কি? একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, দেখো 2 হচ্ছে প্রাইভেট স্পিচ এবং 3 হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। তো সোশ্যাল স্পিচকে আমরা বাংলায় বলছি সামাজিক সামাজিক যে কথোপকথন, আর প্রাইভেট স্পিচকে আমরা বলছি যে নিজের মধ্যে অর্থাৎ ব্যক্তিগত যে কথোপকথন, এবং সাইলেন্ট ইনার স্পিচ বলতে আমাদের যে নীরবে অর্থাৎ আমরা মনে মনে যে কথা বলি সেটাকে বোঝানো হয়েছে। তো এই যে আমরা বলছি, এই দেখো এখানে এই দেখো সোশ্যাল স্পিচ করছে বাচ্চা, এখানে বাচ্চা সোশ্যাল স্পিচ করছে তার পরিবারের সাথে হতে পারে, কারণ এখানে যে সোশ্যাল স্পিচের যে এজ লিমিট যেটা ধরা হচ্ছে সেটা কিন্তু 2 বছর থেকে শুরু হচ্ছে, কারণ তার আগে তো বাচ্চা ভাষার বিকাশ করছে না। 2 বছর থেকে আস্তে আস্তে বাচ্চা একটু একটু কথাবার্তা বলছে, এবং সেটা কিন্তু বাচ্চা দেখো পরিবারের সঙ্গে হোক, তার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক, তারপর তার যে নেবার আছে বা প্রতিবেশী তাদের সাথে কিন্তু বাচ্চা কিন্তু সোশ্যাল স্পিচ করছে। তারপর দেখো বাচ্চা এখানে দেখো এটা হচ্ছে প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচে বাচ্চা নিজের মধ্যে কথোপকথন নিজেকে বলে, এবং প্রাইভেট স্পিচটা কিন্তু বাচ্চা নিজেকে কথা বলে, অর্থাৎ কথা কিন্তু এখানে শুনতে পাবে তুমি, অর্থাৎ কোনো খেলছে, খেলার মধ্যে কোনো ভুল হলো সে নিজেকে ডিরেকশান দিচ্ছে, কোনো কিছু ভেঙে গেছে, কোনো খেলনা সে ঠিক করছে সে নিজেকে ডিরেকশান দিচ্ছে, কোনো অঙ্ক করছে নিজেকে ডিরেকশান দিচ্ছে। দেখো বাচ্চা আয়নার সামনে দাঁড়িয়েছে, নিজে কিছু বলার চেষ্টা করছে বা বলছে। এরপর দেখো ইনার স্পিচ। ইনার স্পিচে কী হয় না, আমরা কিন্তু এই প্রাইভেট স্পিচটা যখন আমাদের লুপ্ত হয়ে যায়, অর্থাৎ প্রাইভেট স্পিচ যখন আমরা বলছি না, যখন আমরা আস্তে আস্তে একটু করে বড়ো হচ্ছি, 7 বছর পর থেকে কিন্তু আমাদের ইনার স্পিচ ডেভেলপ করে। এবং ইনার স্পিচ হলে কী হয় না, আমরা নিজের মনে মনে কথা বলি। আমরা যেমন মনে মনে কী ভাবি, হয়তো কোনো স্কুল থেকে কোনো টিচার বা কোনো দেখছি স্কুটি চালিয়ে তিনি যাচ্ছেন, তো আমাদের সে সময় মনে হয় যে আমরাও যদি এরকম করে স্কুটি চালিয়ে কোনো চাকরি পেতাম, স্কুটি চালিয়ে যেতে পারতাম। এই যে নিজের মধ্যে ভাবনা চিন্তা, এটা কিন্তু আমরা জোরে বোঝানো, মনের কথা মনের মধ্যেই থেকে যাচ্ছে, আমাদের কথা শোনার কেউ নেই। তো এটাই হচ্ছে কিন্তু ইনার স্পিচ। দেখো সোশ্যাল স্পিচ, দেখো আমি লিখেছি সোশ্যাল স্পিচ দেখতে পাওয়া যায় 0 থেকে 2 বছর বয়সের পর থেকে আমরা কিন্তু ডেভেলপ করে, এটা বললাম। দেখো সোশ্যাল স্পিচ রেফার্স টু ল্যাঙ্গুয়েজ ইউজড ফর কমিউনিকেশন উইথ আদার্স। সোশ্যাল স্পিচ কী করে, অন্যদের সাথে কথাবার্তা বলতে কিন্তু হেল্প করে থাকে। দেখো ইটস দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু ইন্টারাক্ট। এর মধ্যে আমরা কী করি না, ইন্টারাক্ট করি একে অপরের সঙ্গে, আমাদের আইডিয়া শেয়ার করে থাকি, এবং কোলাবোরেট উইথ পিপলস অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে যে সকল মানুষজন রয়েছে তাদের সাথে আমরা কোলাবোরেট করি। তো এই যে সোশ্যাল স্পিচ আমি যেটা লিখেছি, এবার দেখো আমি কিছু বলে নিই এটার উপর। তো এই যে সোশ্যাল স্পিচের মাধ্যমে বাচ্চা কী করে, বাচ্চা বাইরের বা এক্সটার্নালি বা বাইরের কোনো মানুষের সাথে কথাবার্তা বলে থাকে, নিজে আইডিয়া শেয়ার করে থাকে, বাচ্চা ইন্টারাক্ট করে থাকে, কথোপকথন করে থাকে সমাজের সাথে, অর্থাৎ বলবো সমাজের সাথে যে কথাবার্তা বা আলোচনা, সেটাকে আমরা বলছি কিন্তু সোশ্যাল স্পিচ, বা সামাজিক যে কথোপকথন সেটাকে আমরা বলছি সোশ্যাল স্পিচ। দেখো এবার আমরা আসছি প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচ দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা 3 বছর লিখেছি, 3 বছর পর থেকে কিন্তু ডেভেলপ করে। তো দেখো এখানে আমি লিখলাম যে প্রাইভেট স্পিচ কী লিখেছি, দেখো প্রাইভেট স্পিচ লিখেছি প্রাইভেট স্পিচ অলসো নোন অ্যাজ সেলফ টক। তো প্রাইভেট স্পিচকে কিন্তু আমরা সেলফ টক বলছি। কেন আমরা সেলফ টক বলছি, কারণ আমরা এটাকে কিন্তু নিজেকে গাইড করার জন্য আমরা বলছি, এটা আমরা নিজেরাই নিজেকে কথাবার্তা বলছি, নিজেকে কোন দিকে যাবো সেই ডিরেকশনটা আমরা নিজেকেই দিচ্ছি। দেখো ল্যাঙ্গুয়েজ ইউজড ফর সেলফ রেগুলেশন, এর ফলে কী হয় না, সেলফ রেগুলেট করে থাকে, আমরা নিজেকে ডিরেকশন দিয়ে থাকি, নিজেকে রেগুলেট করে থাকি। তারপর দেখো প্রবলেম সলভিং, কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করি। থিঙ্ক অ্যালাউড, আমরা কোনো কিছুকে আমরা থিঙ্কিং অ্যালাউড, আমরা কোনো কিছু যে চিন্তা করছি সেটা উচ্চস্বরে আমরা কোনো কিছু চিন্তা করার চেষ্টা করি। ইটস দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু গাইড আওয়ার্স, এবং এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রাইভেট স্পিচের মাধ্যমে আমরা কী করি, নিজেকে আমরা গাইড করে থাকি। ক্ল্যারিফাই থট, আমাদের মধ্যে যে চিন্তা ভাবনা সেটাকে আমরা ক্ল্যারিফাই করে থাকি, অর্থাৎ সেই চিন্তার মধ্যে স্পষ্টতা আনার চেষ্টা করে থাকি। অ্যান্ড মেক ডিসিশন, এবং আমরা এখান থেকে আমরা নিজেকে ডিরেকশন দিই, নিজেকে আমরা গাইড করার ফলে আমরা সেখান থেকে একটা ডিসিশন নিয়ে থাকি যে এই কাজটা করা ভালো বা এই কাজটা করা ভালো নয়। দেখলে আমরা ছবিতে দেখালাম যে একটা বাচ্চা যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সে নিজেকে দেখছে এবং নিজেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে। দেখো এবার আমরা আসলাম সাইলেন্ট ইনার স্পিচ। এবং যখন আমাদের কি হয় না, যখন আমাদের যে এই যে আমরা বললাম যে সাইলেন্ট প্রাইভেট স্পিচ আমরা সেলফ ইন্টারেকশন করে নিজেকে ডিরেকশন দ্বারা কোনো প্যাজল সলভ করলাম। তারপর দেখো এবার সাইলেন্ট ইনার স্পিচে কী হচ্ছে, সাইলেন্ট ইনার স্পিচে আমাদের যখন যে প্রাইভেট স্পিচ যেটা আমরা জোরে আমরা কথাবার্তা বলে নিজেকে ডিরেকশন দিচ্ছিলাম, সেটা যখন আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আসছে আমাদের সাইলেন্ট ইনার স্পিচ। এবং দেখো এটা কিন্তু বেশ বড় বয়সে 7 বছর বয়স পর কিন্তু এটা ডেভেলপ করতে থাকে। দেখো সাইলেন্ট ইনার স্পিচ কী লিখেছি, সাইলেন্ট ইনার স্পিচ রেফার
রেফার্স টু দ্য ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অভ্যন্তরীণ একটা ভাষা। তো ইউজ টু থিঙ্ক, যেটা আমাদের চিন্তা করতে হেল্প করে থাকে, রিফ্লেক্ট করে, তার প্রতিফলন ঘটে আমাদের চিন্তার মাধ্যমে, অ্যান্ড রিজন উইদাউট ভোকালাইজিং, অর্থাৎ কোনো শব্দ না করে সেটাকে আমরা বলছি। ইটস কোয়াইট ইনার ডায়ালগ, এটা এবং এটা ইনার ডায়ালগ দ্যাট হেল্পস আস প্রসেস ইনফরমেশন, ইভালুয়েট আইডিয়া অ্যান্ড মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা কি বোঝাতে চাইছে? দেখো এখানে দেখো নীরব অভ্যন্তরীণ বক্তৃতা, বা যেটা আমরা সাইলেন্ট মানে নীরব, তো সেই জন্য এটা বাংলা হয়েছে। তো দেখো এখানে আমরা কি বলছি, তো যে যার মাধ্যমে আমরা যে অভ্যন্তর মনে মনে যে আমরা কথা বলছি, যেটা আমাদের কোনো কিছু ভাবতে সাহায্য করছে, সেই ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে, এবং কণ্ঠস্বর ছাড়াই, অর্থাৎ আমরা মুখে কোনো শব্দ উচ্চারণ না করে কিন্তু মনে মনে এটাকে চিন্তা ভাবনা করে, এটা আমরা এই ভাষাটাকে আমরা ব্যবহার করে থাকি। এবং এটা একটা শান্ত, অর্থাৎ কোয়াইট, অর্থাৎ নিস্তব্ধ একটা ভাষা বলতে পারি, যেটা আমাদের অভ্যন্তরীণ কথোপকথনে আমাদের তথ্যকে প্রক্রিয়াকরণ করতে, আমাদের ধারণাগুলিকে মূল্যায়ন করতে এবং বিশ্বের উপলব্ধি করতে, অর্থাৎ আমাদের যে চারিদিকে যে যা কিছু ঘটছে সেগুলোকে আমরা উপলব্ধি করতে। এই যে আমি বললাম যে আমরা একটা টিচারকে দেখছি স্কুটি চালিয়ে চলে যাচ্ছে, তো সেটাকে আমরা কি উপলব্ধি করলাম, যে আমরাও যদি এরকম একটা চাকরি পেতাম, আমরাও কি সুন্দর স্কুটি চালিয়ে যেতে পারতাম। তো এটা আমাদের মনের মধ্যে, আমার চারিদিকে যেটা দেখছি সেটাকে আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনছি, এবং তারই একটা প্রতিফলন আমাদের নিজেদের মধ্যে কিন্তু ঘটছে। দেখো এবার আমাদের আবার প্রশ্ন উত্তরের পর্ব শুরু হলো, কারণ আমরা একটু থিওরি বললাম, ভাইগর্সকে 3টে স্পিচ সম্বন্ধে জানলাম। প্রাইভেট স্পিচ বলতে আমরা কী বললাম, প্রথমেই আমরা পড়লাম কি প্রথমে আমরা যে স্পিচটা বললাম সেটা হচ্ছে কিন্তু সোশ্যাল স্পিচ, যেটা বাচ্চারা কিন্তু ডেভেলপ করে 0 থেকে 2 বছর বয়স, যার এজ লিমিট এই সোশ্যাল স্পিচের, এবং যেখানে বাচ্চা কিন্তু আমাদের সমাজে যে মানুষজন রয়েছে অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কথাবার্তা বলে থাকে। এবার তারপরে আসছে কিন্তু প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচে কী হচ্ছে, যেখানে বাচ্চার টাইম লিমিট বলছে বা এজ লিমিট হচ্ছে 3 বছর থেকে শুরু হচ্ছে, এবং এখানে বাচ্চা নিজেকে ডিরেকশন দেবে, নিজেকে গাইড করবে, কোনো পাজল সলভ করার চেষ্টা করবে। তারপরে আসে সাইলেন্ট ইনার স্পিচ। এখানে কি হয়, এখানে এটা 7 বছর এজ লিমিট, 7 বছর, এবং এখানে কি হচ্ছে, এখানে বাচ্চা যে প্রাইভেট স্পিচটা যে ছিল সেটা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, তারপর কিন্তু সেটা কনভার্ট হচ্ছে কিসে না, সাইলেন্ট ইনার স্পিচে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং দেখো, এবং এখানে কিন্তু বাচ্চা কোনো মুখে কোনো আওয়াজ করে না, যেটা কিন্তু প্রাইভেট ইনার স্পিচে বাচ্চা কিন্তু নিজেকে কথাবার্তা, তুমি কিন্তু পাশ থেকে গেলে শুনতে পাচ্ছ যে একটা বাচ্চা কথা বলছে। তোমরা লক্ষ্য করবে বাড়িতে কোনো ছোটো বাচ্চা যদি থেকে থাকে, দেখবে সে নিজেই কথা বলছে, নিজেই হাসছে, নিজেই খেলছে, নিজেই সব কিছু করছে, যেন মনে হবে যেন তার কাছে বসে আছে। তো সেই রকম সেটা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কনভার্ট হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচে। এবং সাইলেন্ট ইনার স্পিচে কী হয় না, বাচ্চা মনে মনে কথা বলা শুরু করে, নিজের এবং আমাদের চারপাশে যা কিছু ঘুরছে সব কিছু অবজার্ভ করার চেষ্টা করে, এবং সেগুলো থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করে। তো দেখো এক্ষেত্রে আমরা প্রশ্ন করব, দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ প্রাইভেট স্পিচ অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। তো ভাইগটস্কির মতে প্রাইভেট স্পিচের ফাংশন কি, কমিউনিকেশন উইথ আদার, অন্যদের সাথে কমিউনিকেশন করা, সেলফ রেগুলেশন অ্যান্ড প্রবলেম সলভিং করা, নাকি পাবলিক স্পিকিং, নাকি লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হবে কিন্তু প্রাইভেট স্পিচ, যেহেতু বলছে তো সেলফ দেখো এখানে বাচ্চা কি করছে, সেলফ রেগুলেশন করছে, কোনো প্রবলেমকে সলভ করছে এবং নিজেকে সে ডিরেকশন দেওয়ার মাধ্যমে কিন্তু সেই সমস্যার সমাধান করছে। দেখো অ্যাকর্ডিং টু ভাইগটস্কি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যাল স্পিচ অ্যান্ড প্রাইভেট স্পিচ। তো সোশ্যাল স্পিচ এবং প্রাইভেট স্পিচের মধ্যে কি পার্থক্য বা সম্পর্ক। দেখো 1 নম্বর, সোশ্যাল স্পিচ রিপ্লেস প্রাইভেট স্পিচ। সোশ্যাল স্পিচ কী করে, সামাজিক বক্তৃতা বা সামাজিক যে কথোপকথন আমাদের ব্যক্তিগত বক্তৃতায় প্রতিস্থাপন করে। 2 নম্বর, প্রাইভেট স্পিচ প্রসিড সোশ্যাল স্পিচ, আমাদের যে ব্যক্তিগত যে কথোপকথন সামাজিক কথোপকথনের আগে থাকে। 3 নম্বর, সোশ্যাল স্পিচ ইনফ্লুয়েন্স প্রাইভেট স্পিচ, সামাজিক যে কথোপকথন সেটা আমাদের ব্যক্তিগত যে কথোপকথনের প্রভাবিত করে। প্রাইভেট স্পিচ হ্যাজ নো রিলেশনস টু সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচের সাথে আমাদের সোশ্যাল স্পিচের কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে, সেটা হলো, দেখো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হলো সোশ্যাল স্পিচ কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করছে কাকে না, প্রাইভেট স্পিচকে। অর্থাৎ সামাজিকরণ হচ্ছে, সামাজিকভাবে আমরা কথাবার্তা বলতে পারছি, সেটাকে কিন্তু আমরা পরবর্তীকালে সে প্রাইভেট স্পিচে আমরা যে নিজেকে ডিরেকশন দিচ্ছি, আমাদের সামাজিকভাবে কথাবার্তা বলেছি, আমরা যত মানুষের সাথে মিশ করতে পারি। ছোটো বাচ্চা যদি ফোন নিয়ে 24 ঘন্টা বসে থাকে তাহলে কিন্তু তার ভাষার বিকাশ ঠিক মতো হয় না। কিন্তু যে বাচ্চা তার বাবা মার সাথে মানে ফোন অতটা ব্যবহার করছে না, অন্যের কথাবার্তা শুনছে, নিজে বলার চেষ্টা করছে, সেই বাচ্চা দেখবে ভাষার বিকাশটা কিন্তু দ্রুত হচ্ছে। তো সেই জন্য কিন্তু সোশ্যাল স্পিচ ইনফ্লুয়েন্স করছে আমাদের প্রাইভেট স্পিচকে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্পিচেস কোনটা, এক্সাম্পল কোনটা, থিঙ্কিং টু ওয়ানসেলফ, টকিং টু ওয়ানসেলফ, ডিসকাসিং উইথ আ ফ্রেন্ড, রাইটিং আ জার্নাল এন্ট্রি। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে, দেখো সোশ্যাল স্পিচ মানে কি, যেখানে আমরা ডিসকাস করছি, কোনো বন্ধুর সাথে হতে পারে, আমাদের পাড়ার প্রতিবেশী হতে পারে, সেটা বাবা মার সাথে হতে, যে কোনো কেউ হতে পারে। তো এখানে যদি ফ্রেন্ড আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি।
দেখো, এবার আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শেষ হলো। এবার আমরা আসবো কিছু অ্যাডিশনাল কিছু টার্ম যেগুলো ভাইগটস্কির সাথে রিলেটেড। দেখো, এবার আমরা আসবো কি, প্রথমে আসছি আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা বলছি জেডপিডি। দেখো, দ্য রেঞ্জ অফ নলেজ, দেখো পরিষ্কার করে দিলাম লেখাটা। দেখো, the range of knowledge and understanding that a child can achieve with guidance from a more knowledgeable others, অর্থাৎ যেটাকে আমরা বলছি এমকিউ। তো যে জোন অফ জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কাকে বলবো, যেখানে একজন বাচ্চাকে হেল্প করা হচ্ছে। এই যে একটা বাচ্চা যে কিছু করতে পারছে না, একটা বাচ্চা যে এই পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে এবং তাকে কি করার জন্য দরকার, তাকে কিন্তু এইখানটায় যেতে হবে। তো এখানটা যাওয়ার জন্য তাকে কিন্তু এতটা পথ, এই যে মাঝে যে পথটা রয়েছে, সেই মাঝের পথটা তাকে কিন্তু অতিক্রম করতে হবে, তারপর কিন্তু এখানে যাবে। তো এখানে যাওয়ার জন্য, তো এই পথটাকে পার করার জন্য তাকে তো কেউ হেল্প করবে। তো সে কী হবে, সে হবে কিন্তু মোর নলেজেবল পারসন, বা MKO, তিনি হেল্প করবেন। এবং MKO কে হবে না, MKO তিনিই হবেন যার মধ্যে সেই বিষয়টার প্রতি যথেষ্ট জ্ঞান রয়েছে। সেটা আমার বন্ধু হতে পারে, সেটা আমার বাবা মা হতে পারে, সেটা আমার কিন্তু টিচার হতে পারে। তিনি যেই হন না কেন, তাকে কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, তবে তিনি কিন্তু MKO হতে পারবেন। এবং এই MKO কিসের মাধ্যমে তিনি হেল্প করবেন না, স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে তিনি কিন্তু হেল্প করবেন। স্ক্যাফোল্ডিং কি না, স্ক্যাফোল্ডিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে কিন্তু কোনো ক্লু হতে পারে, কোনো হিন্টস হতে পারে, কোনো 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 জেস্টার, কোনো আমি অঙ্গভঙ্গি মানুষ সেই জিনিসটাকে বোঝাতে বাচ্চা সেই বিষয়টা বুঝতে পারে। এবং জেডপিডি, এই যে জেডপিডি জোন, এই জেডপিডি জোনে কিন্তু বাচ্চা পৌঁছাতে পারে। এটাই হচ্ছে কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দেখো, এটা পরিষ্কার করে দিলাম। এবার দেখো আমরা আসছি, এরপরে আমরা আসছি সেকেন্ড যেটা, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। দেখো, স্ক্যাফোল্ডিং, দেখো টেম্পোরারি সাপোর্ট অ্যান্ড গাইডেন্স প্রোভাইডেড বাই আ মোর নলেজেবল আদার্স টু হেল্প আ চাইল্ড রিচ দ্য জেডপিডি। তো আমি বললাম কি, আমি এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, আমাকে এতটা পথ অতিক্রম করে আমাকে এখানে যেতে হবে। এই যে আমি এতটা পথ, এই যে এতটা দূরত্ব পার করে আমাকে যেতে হবে। তো এখানে যেতে আমাকে কে সাহায্য করবে, এখানে যেতে আমাকে সাহায্য করবে MKO, যিনি MKO তিনি সাহায্য করবেন। এবং এই যে জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটা, আর এই যে MKOকে, যে যিনি এখানে আমাকে হেল্প করছেন, এবং এই যে হেল্প করাটা, তাকে আমরা বলছি স্ক্যাফোল্ডার দেওয়া বা স্ক্যাফোল্ডিং তিনি দিচ্ছেন। এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে কোনো হিন্টস দিলেন, ক্লু দিলেন, তারপর আমি কি করলাম, আমি এখান থেকে একদম এখানে আমি পৌঁছে গেলাম। তারপর কিন্তু আমার তাকে সাহায্য লাগলো, কারণ আমি যে জায়গাটায় বাধাপ্রাপ্ত হচ্ছিলাম, ঠিক সেই জায়গাটায় তিনি আমাকে সাহায্য করেছেন। এবং তারপর আমি সেই বিষয়টা বুঝেছি, জেনেছি, জ্ঞান অর্জন করেছি, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারপর আমি কিন্তু জেডপিডি জোনে, অর্থাৎ আমার লক্ষ্যেতে গিয়ে কিন্তু আমি পৌঁছেছি। দেখো, এবার আমরা আসবো দেখো MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার। দেখো, আবার আমরা কিছু MCQ করব। হোয়াট ডাজ জেডপিডি স্ট্যান্ড ফর? তো জেডপিডি বলতে কী বোঝাচ্ছে, জোন ফর পার্সোনাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ পটেন্সিয়াল ডিফিকাল্টি, নাকি জোন অফ পারমানেন্ট ডেভেলপমেন্ট? তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর, সেটা হচ্ছে দেখো জোন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখো, দ্য লার্নার্স বিকাম ডিপেন্ডেন্ট অন দ্য MKO। তো লার্নার্স কখন ডিপেন্ড করবে MKOর ওপরে, বা শিক্ষার্থী কখন MKO বা মোর নলেজেবল আদার্স সে উপর ডিপেন্ডেন্ট হবে? দেখো, আমার এখানে প্রশ্নটাই ওঠেনি, আমার 4টি অপশানস চলে এসেছিলো, তো সেজন্য আমার একটু আবার আমাকে প্রশ্নটা সেট করতে হলো। দেখো কী বলছে, 81টা ইগনোর করবে। হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান MKO ওয়ার্কস উইথ আ লার্নার? তাহলে যখন MKO অর্থাৎ মোর নলেজেবল আদার্স যখন শিক্ষার্থীর সাথে কাজ করে, তখন কি হয়? হি
অর্থাৎ হিটা হবে না, অর্থাৎ লার্নার্স বিকাম, হিটা ইগনোর করবে, লার্নার্স বিকাম ডিপেন্ডেন্ট অন দ্য এমকিউ, অর্থাৎ তিনি তারপর নির্ভরশীল হয়ে যায় একটা শিক্ষার্থী। দ্য লার্নার্স নলেজ অ্যান্ড স্কিল ডিক্রিজ, অর্থাৎ বাচ্চা যে জ্ঞানটা অর্জন করে বা শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করে সেটা কমে যায়। সি দেখো, দ্য লার্নার্স নলেজ অ্যান্ড স্কিল ইনক্রিজ, অর্থাৎ এমকেও হেল্প করার ফলে তার বাচ্চার যে নলেজ সেটা বেড়ে যায় বা বৃদ্ধি পায়। আর ডি দেখো, না লার্নার্স নলেজ অ্যান্ড স্কিল রিমেন দ্য সেম, একই রকমই থাকে। কারণ আমরা কি বললাম যে একটা বাচ্চা যে কোনো একটা জায়গায় তার সমস্যা হচ্ছে, সেখানে একজন আসবেন, তার নাম হলো কি এমকেও, তিনি হবেন মোর নলেজেবল পারসন। তিনি বাবা মা হতে পারে, বা আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার টিচার হতে পারে। তিনি হবেন কি, তিনি সেই বিষয়টা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকবেন। তিনি হেল্প করবেন, কিসের মাধ্যমে হেল্প করবেন? স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, কোনো বডিলি কোনো জেস্টারের মাধ্যমে হেল্প করবেন, কোনো হিন্টস দেবেন, কোনো ক্লু দেবেন, এবং তার ফলে সে কোথায় গিয়ে পৌঁছবে? সে জেডপি রিজনে পৌঁছাবে। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দেখো, লার্নার্স নলেজ অ্যান্ড স্কিল ইনক্রিজ, অর্থাৎ এমকেও আসার ফলে কী হবে? বাচ্চার যে জ্ঞান ছিল সেটা কিন্তু তার বৃদ্ধি পাবে। দেখো, হাউ ডাজ অ্যান এমকিউ ফেসিলেট লার্নিং, কীভাবে একজন এমকিউ বা মোর নলেজেবল আদার্স তার লার্নিংটাকে বা শেখার সুবিধাটাকে ফেসিলেট করতে বা সুবিধা দেয় সে? বাই প্রোভাইডিং ডাইরেক্ট আনসার, ডিরেক্টলি আনসার দিয়ে, বাই গাইডিং অ্যান্ড সাপোর্টিং দ্য লার্নার, সাপোর্ট করে বা গাইডের মাধ্যমে, বাই লিভিং দ্য লার্নার অ্যালোন, শিক্ষার্থীকে একা ছেড়ে দিয়ে, নাকি দেখো 4 নাম্বার, বাই প্রোভাইডিং অনলি রিসোর্স, না তাকে কোনো সম্পদ বা রিসোর্সের মাধ্যমে কিছু দিয়ে। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দেখো, by guiding and supporting the learners. দেখো, হোয়াট ক্যারেক্টারিস্টিক ডিফাইন অ্যান্ড এমকিউ, তাহলে এমকিউ কাকে বলবো, তার বৈশিষ্ট্য কী? লেস নলেজ দেন দ্য লার্নার যে হবে তার থেকে কম জ্ঞান থাকবে তার মধ্যে। বি সিমিলার নলেজ অফ দ্য টু দ্য লার্নার, যতটা একজন শিক্ষার্থীর নলেজ থাকবে ততটাই নলেজ সেই এমকিউ থাকবে। 3 নম্বর, মোর নলেজেবল দেন দ্য লার্নার, যে লার্নার থাকবে তার থেকে বেশি তার জ্ঞান থাকবে। 4 নম্বর, নো নলেজ অফ দ্য সাবজেক্ট, তার কোনো বিষয়ে কোনো জ্ঞানই থাকবে না। তো এক্ষেত্রে আমরা কী পড়লাম, তিনি কিন্তু মোর নলেজ হবেন, মোর নলেজ থাকবে তার যে লার্নারের থেকে। দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য স্টুডেন্টস লার্নিং অ্যাবিলিটি আফটার স্ক্যাফোল্ডিং ইজ রিমুভ, তাহলে কী হয় বলছে, যদি আমি স্ক্যাফোল্ডিংকে বাংলায় ভাড়া বলা হয়, ভাড়া বন্ধন বলা হয়, যদি এই যে স্ক্যাফোল্ডিং দেওয়া যদি আমি রিমুভ করে দিই তাহলে কি হবে, শেখার ক্ষেত্রে কি হবে? তো এটা ডিক্রিজ করবে, ইট রিমেন্স দ্য সেম থাকবে, ইট ইনক্রিজ করবে, নাকি ইট বিকামস ডিপেন্ডেন্ট অন দ্য টিচার। তাই একজনকে আমি হেল্প করছি, সেটা কীভাবে কমতে পারে, সেটা কি হবে, আমার বাড়বে, অর্থাৎ এটা হবে কিন্তু আমার ইনক্রিজ করবে। দেখো, মাঝখানে আমার স্ক্যাফোল্ডিং রয়েছে, এবং এই স্ক্যাফোল্ডিংটা কীভাবে দেওয়া হচ্ছে দেখো, কোনো কিছু জোরে রিড অ্যালাউড, কোনো কিছু জোরে পড়ে আমি সেটাকে বোঝাতে পারি। ইউজ অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কোনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাতে পারি। তারপর দেখো, আমি কোনো কিছু বডিলি যে আমি বললাম যে জেস্চারের মাধ্যমে, কোনো নাচ গানের মাধ্যমে বা কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে পারি, স্ক্যাফোল্ডিং দিতে পারি। আমি কোনো গ্রাফিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কোনো কিছু এঁকে আমি বুঝিয়ে দিলাম যে এটা তার হেল্প, এই আঁকার মাধ্যমে তাকে হেল্প করলাম, কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে হেল্প করলাম, কোনো কিছু জোরে পড়ে তাকে হেল্প করলাম, কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কোনো রিয়েলিয়া, মানে কি রিয়েলিয়া, অর্থাৎ কোনো এমন একটা অবজেক্ট যেটা কিন্তু রিয়েল জিনিসের সাথে কানেক্ট করবে। অর্থাৎ বাচ্চা আম পড়ছে, আম সে ছবিতে দেখেছে কিন্তু সে অরিজিনালি দেখেনি। তো সেই অবস্থায় যদি বাচ্চাকে একটা আম, যদি অরিজিনাল আম যদি বাচ্চার সামনে তুলে ধরি, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু রিয়েল অবজেক্ট। এখানে দেখো আপেল ধরা হয়েছে। তারপর দেখো, ব্ল্যাকবোর্ডে আমি কোনো কি ব্ল্যাকবোর্ডের সাথে কানেক্ট করে কিছু করলাম, এগুলো হচ্ছে কিন্তু স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং কত রকম প্রসেসের মাধ্যমে বাচ্চাকে স্ক্যাফোল্ডিং দিতে পারি, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, হু ক্যান বি আ মোর নলেজেবল আদার, তো কে সব থেকে বেশি মোর নলেজেবল আদার্স কে হবে? একজন পিয়ার হবে, টিচার হবে, পেরেন্টস হবে, নাকি অল অফ দিস হবে? তো আমরা জানলাম এই পিয়ার, টিচার, পেরেন্টস এরা সকলেই কিন্তু মোর নলেজেবল আদার হতে পারে। দেখো, এখানে টিচার আছে, আর টিচার এখানে আছে, এরা হচ্ছে চাইল্ডস গোল, অর্থাৎ বাচ্চার পৌঁছানোর লক্ষ্য হচ্ছে এটা, এখানে গিয়ে অর্থাৎ এই জিনিসগুলোকে পারা, অর্থাৎ কোনো কিছু ঝুলছে কোথাও সেগুলো পারা। তো সে সেখানে উঠতে পারছে না, কী করবে? তো টিচার এখানে এই যে আমি যেটাকে আমরা বলছি কি মই বলে থাকি বা ল্যাডার বলা হয় ইংলিশে। তো এই যে মই বা ল্যাডার যেটাকে দিয়ে হেল্প করছে, যে টিচার হেল্প করছে, তো টিচার এখানে এমকেও হলেন এবং তিনি স্ক্যাফোল্ড করলেন কী দিয়ে? মই বা ল্যাডার দিয়ে তিনি কিন্তু স্ক্যাফোল্ড করলেন, এবং বাচ্চা দেখো তার মধ্যে চেপে সে জ্ঞান অর্জন করলো এবং বুঝতে পারলো যেখানে চেপে আমি জিনিসটাকে পারতে পারি, এবং সে তারপর কিন্তু তার সে লক্ষ্যে গিয়ে সে পৌঁছালো।
দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য জেডপিডি। তো জেডপিডির উদ্দেশ্য কী? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বোঝার উদ্দেশ্য কী? টু মেজার আর চাইল্ডস কারেন্ট নলেজ, বাচ্চা যে জ্ঞান, বর্তমান যে জ্ঞান রয়েছে তার মধ্যে সেই জ্ঞানটাকে তাকে মেজার করা। টু আইডেন্টিফাই দ্য চাইল্ডস লার্নিং ইমিটেশন, বাচ্চা যে ইমিটেশনের মাধ্যমে শেখানো সেটাকে সীমাবদ্ধতা করে চিহ্নিত করা। টু প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক ফর স্ক্যাফোল্ডিং, তো তাকে প্রোভাইড করা মানে স্ক্যাফোল্ডিং হিসাবে তাকে জেডপিডি জোনে পৌঁছানোর জন্য তাকে স্ক্যাফোল্ডিং দেওয়া। নাকি টু রিপ্লেস ইন্ডিপেন্ডেন্ট নানা তাকে স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে প্রতিস্থাপন করা। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে দেখো টু প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক ফর স্ক্যাফোল্ডিং। দেখো, হোয়াট হ্যাপেন হোয়েন আ চাইল্ড ইন দেয়ার জেডপিডি, তাহলে শিশু যখন জেডপিতে থাকে তখন তার কী হয়? দে লার্ন নিউ কনসেপ্ট ইন্ডিপেন্ডেন্টলি, সে যে লার্নার বা শিক্ষার্থী সে কোনো কনসেপ্টে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে সে কিছু কিন্তু তুলে ধরতে শেখে। তারপর দেখো, দে স্ট্রাগেল টু আন্ডারস্ট্যান্ড নিউ, সে নতুন কিছু বোঝার জন্য স্ট্রাগেল করে থাকে। নিউ কনসেপ্ট হবে এখানে। তারপর দেখো, কোনো নতুন কিছু কনসেপ্ট বোঝার জন্য সে স্ট্রাগল করতে থাকে। দে লার্ন নিউ কনসেপ্ট উইথ গাইডেন্স, সে কোনো গাইডেন্সের মাধ্যমে কোনো কিছু শেখার চেষ্টা করে থাকে, শিখে থাকে। নাকি দেখো, দে রিফিউজ টু লার্ন নিউ কনসেপ্ট, রিফিউজ করে কোনো কিছু শেখার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে দেখো দে লার্ন নিউ কনসেপ্ট উইথ গাইডেন্স, কারণ জেডপিতে যেতে গেলে, জেডপিটি জোনে পৌঁছাতে গেলে তার কিন্তু গাইডেন্স লাগবে, এবং সেই গাইডেন্সটা কোনো স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কোনো হিন্ট হতে পারে, কোনো ক্লু হতে পারে, তার মাধ্যমে দিয়ে কিন্তু দেওয়া হয়ে থাকে। হয়তো তোমরা এখানে এই ছবিটা আমার বুঝতে পারছো না। দেখো এই ছবিটাতে আমি কি বলতে চেয়েছি। দেখো এখানে এই যে এখানে লেখা রয়েছে যে পার্সন ক্যান নট ডু, অর্থাৎ বাচ্চা, এখানে একজন বাচ্চা রয়েছে যার দেখো দুটি হাত রয়েছে, দুটি পা রয়েছে। এই যে একটা বাচ্চা, দেখো এই একটা বাচ্চা যে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবার কি হলো, তাকে কিন্তু এখানে গিয়ে পৌঁছাতে হবে। এই যে জেডপিজি জোন, এই যে মধ্যে এটাই হচ্ছে জেডপিজি জোন। তো এই জেডপিজি জোনে যেতে গেলে তাকে কিন্তু এই যে মাঝের একটা জায়গা কিন্তু তাকে ক্রস করে যেতে হবে। তো ক্রস করতে গেলে তাকে কিন্তু কে হেল্প করবে? তাকে কিন্তু এমকেও হেল্প করবেন। এমকেও হেল্প করে কিসের মাধ্যমে হেল্প করবেন? কোনো হিন্টসের মাধ্যমে হেল্প করবেন, কোনো ক্লুর মাধ্যমে হেল্প করবেন। তারপর কোনো ড্রয়িংয়ের মাধ্যমে কোনো ড্রয়িংয়ের মাধ্যমে হেল্প করলো। তারপর কোনো বডিলি কোনো জেস্চারের মাধ্যমে হেল্প করলো। তো হেল্প করার ফলে সেই বাচ্চাটা কিন্তু এখানে এসে পৌঁছালো। তো এটাকে কিন্তু বলা, এই যে এখানে সে বাচ্চা গিয়ে পৌঁছালো, সেটা কিন্তু হচ্ছে জেডপিজি জোন। দেখো, হু হেল্পস আর চাইল্ড রিচ দেয়ার জেডপিতে, জেডপিতে যেতে গেলে কে হেল্প করে থাকে? পিয়ার হেল্প করে থাকে, নাকি মোর নলেজেবল আদার্স হেল্প করে থাকে, টিচার, নাকি টেক্সট বুক। তো এই ক্ষেত্রে কে হেল্প করে থাকে? তো হু হেল্পস আর চাইল্ড রিচ দেয়ার জেডপিটি জন, তো এক্ষেত্রে যিনি হেল্প করে থাকে তিনি হলেন কিন্তু মোর নলেজেবল আদার্স। পিয়ার্স হলো না, টেক্সট বা পিয়ার্স হলো না কেন? কারণ মোর নলেজেবল আদার্সের মধ্যে কিন্তু পিয়ার ইনক্লুডস রয়েছে। তো পিয়ার্স তাকে সব কিছুতে হেল্প করছে, সেই জন্য দেখো এখানে ওয়ান মডেল জেডপিটি জোন কি দিয়েছে, এটা হচ্ছে জেডপিটি জোন। এবং দেখো এখানে স্টুডেন্ট ক্যান অ্যান্ড স্টুডেন্ট ক্যান নট, অর্থাৎ স্টুডেন্ট কিন্তু এখানে যখন থাকছে বাচ্চা তখন কিন্তু কিছু পারছে না। এবার দেখো পারা এবং না পারা এই দুটিকে মিলে কিন্তু জেডপিজি জোন কিন্তু তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, আর জেডপিজি জোনে কিন্তু পৌঁছাচ্ছে। এবং এখানে যিনি থাকবেন তিনি হলেন কি এমকেও থাকবেন, যিনি কিন্তু স্ক্যাফোল্ডিং দিবেন। তাহলে এই যে জেডপিজি জোনে পৌঁছানোর প্রসেসটা কি, লার্নার্স এবং এমকেও এই দুটির মাঝখানে যে শেখা, সেটাতে কিন্তু আমাকে জেডপিজি জোনে কিন্তু পৌঁছাতে আমাকে হেল্প করবে, যেখানে আমার ডেভেলপ হবে, আমার বিকাশ করবে, আমি কিন্তু শিখতে পারবো। দেখো, এবার কিছু এডুকেশনাল ইমপ্লিকেশন অফ ভাইগটস্কির থিওরি, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমি যে এটা শিখলাম, অর্থাৎ ভাইগট এমনি তো কেউ থিওরিটা দিয়ে দেয়নি, তারা অনেক কিছু আলোচনা করেছে। তারা এই যে তত্ত্বটা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু অনেক সমালোচনার মধ্যে দিয়ে বলো, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপর কিন্তু তাদের এই থিওরিটা কিন্তু সাফল্যতা পেয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে এই যে ভাইগটস্কি যে আমরা সোশিও কালচারাল থিওরি পড়লাম, তো এগুলোকে আমরা শিক্ষার ক্ষেত্রে কীভাবে লাগাবো। তো দেখো আমি এখানে ইংলিশটা দিই, কারণ একই জিনিস কিন্তু এখানে আমরা করব। দেখো 1 নম্বর দেখো কী দিয়েছে, সোশ্যাল লার্নিং, অর্থাৎ সোশ্যাল লার্নিং কি না, ল্যাঙ্গুয়েজ কোলাবোরেটিভ লার্নিং অ্যান্ড পিয়ার টু পিয়ার ইন্টারাকশন। তো এই যে ভাইগটস্কি থিওরির মাধ্যমে আমরা কী দেখলাম, বাচ্চারা একে অপর সাথে কী করবে, কোলাবোরেটিভ লার্নিংয়ের মাধ্যমে শিখবে, সহযোগিতার মাধ্যমে তাদেরকে শেখানোর চেষ্টা করবো। অর্থাৎ তাদেরকে কী বলবো, যে তাদেরকে হয়তো কোনো হোমওয়ার্ক করতে দিলাম, এবং হোমওয়ার্কটা কী করলাম, যে পিয়ার টু পিয়ার, অর্থাৎ একটা বন্ধু আরেকটা বন্ধু খাতা চেক করবে, এবং তারা কিন্তু এবার তার ফলে কী হবে, তারা কিন্তু নিজেরা খাতা যদি চেক করে, তাহলে কিন্তু তারা বুঝতে পারে সে কোথায় ভুল করেছে, সে যেটা জানে সে কোনটা পারেনি। এটার মধ্যে তাদের কিন্তু জ্ঞানে কিন্তু আদান প্রদান হবে, তাদের কিন্তু শেখাটা কিন্তু একটা কোলাবোরেটিভভাবে, সহযোগিতাভাবে কিন্তু শেখাটা হবে।
2 নম্বর দেখো স্ক্যাফোল্ডিং, প্রোভাইড টেম্পোরারি সাপোর্ট টু হেল্প স্টুডেন্ট রিচ দেয়ার জেডপিডি। একজন টিচার হিসেবে তুমি কিন্তু এই সাপোর্টটা এই এডুকেশনাল ইমপ্লিকেশন তুমি করতে পারো, যে বাচ্চা কোনো জায়গায় অর্থাৎ আটকে গেছে, সেখানে তুমি কিন্তু স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে কিন্তু তাকে জেডপিডি জোনে কিন্তু তুমি পৌঁছাতে পারো। 3 নম্বর দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা কি হচ্ছে আইডেন্টিফাই স্টুডেন্টস জেডপিডি অ্যান্ড প্রোভাইড চ্যালেঞ্জ টু প্রমোট গ্রোথ। এই যে জেডপিডি জোনে পৌঁছাতে গেলে কী হবে, একটা বাচ্চা যে কারেন্ট লেভেলে সে কিন্তু কিছু সে একটু পারছে না বা ভুল করছে কোনো কিছুতে, সে তাকে যেতে হবে জেডপিডি জোনে। তো সেই কারেন্ট লেভেল থেকে তাকে সেই জেডপিডি জোনে তার যে লক্ষ্যে পৌঁছানো, সেখানে যেতে গেলে কী হবে, সে কিন্তু কারণ তাকে যেহেতু হেল্প পাচ্ছে, সে গাইডেন্স পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, স্ক্যাফোল্ডিং পাচ্ছে, সেই জন্য তাকে কিন্তু তার এখানে প্রমোট গ্রোথ, তার যে গ্রোথ সেটা কিন্তু প্রমোট করা হবে। সে প্রোভাইড করবে চ্যালেঞ্জ, সে যেটা শিখতে চাইছিল সেটা কী হবে, তো সেটাকে তার প্রমোট করবে, তার যেটা শিখতে পারছে সে শিখলো এবং সে জেডপিডি জোনে পৌঁছালো। 4 নম্বর দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং থট কী করছে, এমফাসাইজ ল্যাঙ্গুয়েজ রোল ইন শেপিং থট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো ল্যাঙ্গুয়েজ কী করছে, কোনো একটা জিনিসকে আমরা ভাবতে পারছি, চিন্তা করতে পারছি, এটা শব্দের দিক থেকে হোক, কোনো নাম্বারের দিক থেকে হোক, সেই যে জিনিসটাকে আমরা ভাবতে পারছি, আমাদের আইডিয়া আমরা কোনো কিছু আমাদের মধ্যে আনতে পারছি, সেই জিনিসটাকে আকার দিচ্ছে আমাদেরকে ভাষা। 5 নম্বর দেখো কালচারাল টুল অ্যান্ড মেডিয়েশন, ইউটিলাইজ ডিজিটাল টুলস টু সাপোর্ট মেডিয়েশনের মাধ্যমে কী হচ্ছে, দেখো মেডিয়েটস মানে কি, মধ্যস্থতাকারী, একজন মধ্যস্থতাকারী থাকছে যে কোনো একটা বিষয়কে শিখতে সাহায্য করছে। তো এখানে দেখো কোনো টুলসকে ইউজ করা হচ্ছে যে সেই জিনিসটা শেখার ক্ষেত্রে, তো সেটাকে এখানে কিন্তু বলা হয়েছে। 6 নম্বর দেখো মোর নলেজেবল আদার্স প্রোভাইড অ্যাক্সেস টু কেউ লাইক টিচার অর মেন্টর। তাহলে এখানে মোর নলেজেবল আদার্স কে হবেন, আমি বারবারই বলছি তিনিই হবেন যার সেই বিষয়টার প্রতি যথেষ্ট জ্ঞান রয়েছে, এবং সে টিচার হতে পারে বা কোনো মেন্টর হতে পারে, তার বন্ধু হতে পারে, তার বাবা মা হতে পারে। 7 নম্বর দেখো ইন্ট্রোলাইজেশন, অর্থাৎ এনকারেজ স্টুডেন্ট টু টেক ওনারশিপ অফ দেয়ার লার্নিং, অর্থাৎ যেখানে কি হবে না, বাচ্চা যে জ্ঞানটা অর্জন করলো এবং সেই জ্ঞানের গঠনটা যেন সেই একমাত্র তার ওনারশিপ হতে পারে, সে যেন বলতে পারে যে সে একাই সেই যে জায়গাটায় পৌঁছেছে, হয়তো টেম্পোরারি হেল্প পেয়েছে কেউ, কিন্তু সেই জিনিসটা কিন্তু তাকে হেল্প করতে সাহায্য করলো, সেই যে জ্ঞানটাকে গঠন করলো তার ওনারশিপ যেন সে নিজেই পায়, সেটা এখানে বলা হচ্ছে। এভাবে কিন্তু আমরা এডুকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাইগটস্কি থিওরিটাকে আমরা কাজে লাগাতে পারি। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বোঝানোটা, তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করে দিও, এবং আমার চ্যানেলটি এবং যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও।